আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাবের আমরা একটি প্রশ্নের বিশেষ করে কিভাবে জাবেদাভুক্ত করব এবং উক্ত প্রশ্ন থেকে আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে প্রদর্শিত হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেমন যখন যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহের জন্য শেয়ার ইস্যু করবে, সেক্ষেত্রে কি করবে? জনগণ আবেদন করবে। তাহলে প্রথম জাবেদা হবে শেয়ার আবেদনের জন্য। তো আমরা এই প্রশ্নটি দেখি। এবিসি কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ারের অনুমোদন নিয়ে ব্যবসায় শুরু করলো। কোম্পানি 10% অধিহারে 40,000 শেয়ার ইস্যু করলো। 120% আবেদন পাওয়া গেল। তো 120% যেহেতু আবেদন পেয়েছে, এটা সর্বদা যে ইস্যুকৃত যে শেয়ার তার উপর হবে। তাহলে আমরা আবেদনকৃত শেয়ার নির্ণয়, যা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম আমি, তার ব্যাংক চার্জ আছে শেয়ার প্রতি 0.25 টাকা, অবলেখকের কমিশন আছে 0.75 টাকা। এছাড়াও কোম্পানি 5,000 শেয়ারের বিনিময়ে জমি ক্রয় করলো। তাহলে প্রথম জাবেদা হচ্ছে শেয়ার আবেদনের জন্য। বর্তমানে শেয়ার আবেদনের টাকাগুলো ব্যাংকে জমা হয়, অর্থাৎ এবিসি কোম্পানির যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে সবাই আবেদন করবে এবং আবেদনকৃত টাকা আমরা কি ব্যাংকে জমা হবে। সেই হিসাবে ব্যাংক হিসাবকে আমরা ডেবিট করব। তবে নগদান হিসাবকেও ডেবিট করা যাবে, কোনো সমস্যা হবে না। তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন প্রথম জাবেদাতে হবে যতগুলো আবেদন পড়বে ততগুলো শেয়ার এবং আবেদনের সময় প্রতি শেয়ারে যত টাকা আদায় হবে তত টাকা করে। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে 120% যেহেতু আবেদন পড়েছে, 40,000 শেয়ারের 40,000 এর যদি আমরা 120% নির্ণয় করি, সেক্ষেত্রে হবে 48,000। এটা পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম শেয়ারের সংখ্যা নির্ণয়। তাহলে 48,000 শেয়ার, আর যেহেতু 10% অধিহার, অর্থাৎ 10 টাকার 10% হবে 1 টাকা। তাহলে আমরা শেয়ার প্রতি যখন আদায় করব, মূল্য হচ্ছে 10 টাকা, অধিহার 1 টাকা, তাহলে আদায় হবে 11 টাকা করে। কত টাকা করে আদায় হবে? 11 টাকা করে। সেজন্য আমরা প্রথম জাবেদা যখন দেব ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আবেদন পড়েছে 48,000 এবং প্রতি শেয়ারে আদায় করব 11 টাকা করে। 10 টাকা হচ্ছে মূল্য আর অধিহার 1 টাকা। অধিহার 1 টাকা কিভাবে বের করেছি? 10 টাকার 10% হচ্ছে 1 টাকা, তাহলে আদায় হবে 11 টাকা করে। এই গুণ করে আমরা এখানে বসাবো, বিশেষ করে এখানে। তাহলে হবে কত? এখানে 5,28,000 টাকা। তাহলে প্রথম জাবেদা আমরা জানলাম। এবার যখন দ্বিতীয় জাবেদা দিব, এই যে আবেদনকৃত টাকা, এখানে অধিহারের টাকা আছে, তারপর মূলধনের টাকা আছে, অতিরিক্ত আবেদনের টাকা আছে। তাহলে আবেদনকৃত যে টাকা 5,28,000, এখানে 3 ধরনের টাকা। একটা হচ্ছে অধিহারের টাকা, মূলধনের টাকা এবং অতিরিক্ত যে আবেদন পড়েছে, আমরা ইস্যু করেছি 40,000 কিন্তু আবেদন পড়েছে 48,000। তাহলে অতিরিক্ত আবেদনের সংখ্যা হচ্ছে 8,000। এই 8,000 শেয়ার কি করতে হবে? ফেরত দিতে হবে। কত টাকা করে ফেরত দেব? আদায় করেছি 11 টাকা করে, 11 টাকা করে ফেরত দেব। তাহলে আমরা দ্বিতীয় জাবেদা শিখব। দ্বিতীয় জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট। শেয়ার আবেদন হিসাব ডেবিট। এই আবেদনকৃত অংশ হচ্ছে 3টি ভাগে ভাগ হবে। একটা হচ্ছে
শেয়ার অধিহার, শেয়ার অধিহার হিসাব, এটা হবে ক্রেডিট। এখন অধিহারে যাবে আমরা যতগুলো শেয়ার বিলি করেছি, তাহলে এখানে আমরা 40,000 শেয়ার বিলি করেছি। 40,000 গুণ অধিহার হচ্ছে 1 টাকা করে, তাহলে এখানে হবে 40,000 টাকা। এরপর আসবে শেয়ার মূলধন, শেয়ার মূলধন হিসাব, এটা হবে ক্রেডিট। এখানে হবে 40,000 গুণ 10 টাকা করে। মূলধনে সর্বদা প্রতিটি শেয়ারের মূল্য যত তত, এর কমও যাবে না বেশিও যাবে না। তাহলে 40,000 এর সাথে 10 দিয়ে গুণ করলে হবে 4 লক্ষ টাকা। তারপর আসবে যে অতিরিক্ত আবেদন 8,000 ছিল, এগুলো যখন আমরা ফেরত দেব, তাহলে আমাদের যে প্রতিষ্ঠানের যে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে তা কমে যাবে। এই জন্য ব্যাংক হিসাবকে কি করব? ক্রেডিট করব। ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এটা হবে আমরা অতিরিক্ত আবেদন পেয়েছি 8,000, এই জন্য 8,000 গুণ 11 টাকা করে ফেরত দেব। যেহেতু 11 টাকা করে আদায় করেছি, সেজন্য ফেরতের সময় কি করতে হবে? ওই পরিমাণ টাকা কি করতে হবে? ফেরত দিতে হবে। তাহলে এখানে হবে 88,000। তাহলে দেখা যাচ্ছে এখানে ডেবিট যত, ক্রেডিটও তত যোগ করলে সমান হবে। তাহলে দ্বিতীয় জাবেদা হবে শেয়ার আবেদনকে ডেবিট করব, যেমন প্রথম জাবেদায় শেয়ার আবেদনকে ক্রেডিট করেছিলাম, দ্বিতীয় জাবেদায় শেয়ার আবেদনকে কি করব? ডেবিট করব। আর আবেদনকৃত টাকা কয় ভাগে ভাগ হয়েছে? এখানে 3 ভাগ। একটা হচ্ছে অধিহারের টাকা আছে, মূলধনের টাকা আছে, অতিরিক্ত আবেদনের টাকা আছে। তো যেগুলো আছে সেগুলোকে আমরা কি করলাম? ক্রেডিট করলাম। এবং অধিহারে সর্বদা আমরা কি করব? বিলিখিত শেয়ার যত, যেহেতু ইস্যু করেছি 40,000, বিলি করেছি 40,000, আর অধিহার প্রতি শেয়ারে 1 টাকা, 1 টাকা করে গুণ করলাম। আর মূলধনে সর্বদা প্রতিটি শেয়ারের মূল্য যত তত দিয়ে গুণ করব। তাহলে অতিরিক্তর জন্য যে অতিরিক্ত শেয়ার ব্যাংক হিসাবে কি করলাম? ক্রেডিট করলাম। এখন এই প্রশ্ন যদি অবহার হতো, শুধুমাত্র এখানে সব ঠিক থাকতো, অবহারকে ডেবিট করতাম, তাহলে অবহার কি হয়ে যেত? তখন ডেবিট হতো এখানে। আর টাকা তখন কিন্তু কম আদায় হতো, 10 টাকার পরিবর্তে আদায় করা যেত না, আরো কম। যত টাকা কম করে আদায় করেছি তা অবহার হিসেবে লিপিবদ্ধ করতাম। তাহলে আমরা দ্বিতীয় জাবেদাও জানলাম। এবার জানবো আমরা এখানে ব্যাংক চার্জ আছে এবং অবলেখকের কমিশন আছে। এগুলো হচ্ছে অলিক সম্পদ, কাল্পনিক সম্পদ অথবা অসমন্বিত ব্যয়। প্রশ্নে মাঝে মধ্যে বলবে অসমন্বিত ব্যয়ের পরিমাণ কত, অলিক সম্পদ কত। তাহলে আমরা ব্যাংক চার্জ, অবলেখকের কমিশন, তারপর আইনগত খরচ, এই ধরনের খরচগুলো, ব্যবসায়ীর প্রাথমিক খরচ, শেয়ার অবহার, এগুলোকে অলিক সম্পদ, কাল্পনিক সম্পদ, ভুয়া সম্পদ, অসমন্বিত ব্যয় হিসেবে কি করব? চিহ্নিত করব। এখানে ব্যাংক চার্জ হবে, বিশেষ করে পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, ব্যাংক চার্জ হবে অর্থাৎ জনগণের নিকট যত শেয়ার আমরা কি করেছি? বিক্রির উদ্দেশ্যে ইস্যু করেছি, ওই শেয়ারগুলোর। তাহলে এখানে আমরা লিখতে পারি ব্যাংক চার্জ হিসাব ডেবিট, হিসাব ডেবিট, অবলেখকের কমিশন হিসাব ডেবিট। অবলেখকের কমিশন হিসাব হবে ডেবিট।
আর ব্যাংক হিসাব ক্রেডিট। এখন ব্যাংক চার্জ হবে, যেহেতু 40,000 শেয়ার আমরা বিলি করেছি, গুণ 0.25 গুণ করলে হবে 10,000। অবলেখকের কমিশন 40,000 গুণ 0.75 গুণ করলে হবে 30,000। এবার এই খরচ যেগুলো আছে এগুলোর কারণে আমাদের ব্যাংকের টাকা কমে যাবে, সেই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে, সম্পদ হ্রাস পাবে, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানে যোগ করলে হবে 40,000। তাহলে অবলেখকের কমিশনের জন্য অবলেখকের কমিশন হিসাব ডেবিট হবে, আর ব্যাংক চার্জের জন্য ব্যাংক হিসাব কি হবে, ব্যাংক চার্জ হিসাব ডেবিট হবে, আর এই জাবেদাগুলোর জন্য ব্যাংক হিসাব কি ক্রেডিট হবে। তাহলে এগুলোর যোগফল। এছাড়া কোম্পানি 5,000 শেয়ার এর বিনিময়ে কি করলো, জমি ক্রয় করলো। এখন জমি ক্রয়ের ক্ষেত্রে এখানে সমহার, অবহার, অধিহার কোনো কিছু উল্লেখ নেই। সেক্ষেত্রে আমরা এই প্রশ্নটি যেহেতু অধিহারে আছে, অধিহার ধরে নেব, সর্বশেষে টিকা দিয়ে দেব। জমি ক্রয় অধিহারে কি শেয়ারগুলো বিনিময়ে জমি ক্রয় করা হলে আমরা কি করব, সর্বশেষে টিকা দিয়ে দেব। তাহলে জমি ক্রয় করলে জমি বা ভূমি সম্পদ বৃদ্ধি পাবে, সেজন্য ডেবিট হবে, জমি হিসাব ডেবিট, জমি হিসাব ডেবিট। এখন এখানে আছে 5,000 শেয়ার, আর কত টাকা করে, ওই যে এখানে যেহেতু প্রতিটি শেয়ার 10 টাকা, 10% অধিহারে আসবে 1 টাকা, তাহলে 11 টাকা করে হবে এখানে। তাহলে এখানে হবে 55,000। যেহেতু জমির মধ্যে যে ক্রয় করেছি এই 5,000 শেয়ার আছে, এই 5,000 শেয়ারের মধ্যে 10 টাকা হচ্ছে মূলধনে যাবে, আর 1 টাকা কোথায় যাবে, অধিহারে যাবে। তাহলে আমরা লিখতে পারি শেয়ার অধিহার হিসাব, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। এখানে যাবে 5,000 গুণ 1, 5,000 টাকা, আর শেয়ার মূলধন, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখানে যাবে 5,000 গুণ 10 টাকা করে, 50,000 টাকা। তাহলে আমরা জানলাম কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে ওই সম্পদটাকে ডেবিট করব, আর ওই সম্পদ ক্রয়ের ক্ষেত্রে যদি অধিহার থাকে অধিহারকে ক্রেডিট করব এবং মূলধনকে ক্রেডিট করব। আর যখন অবহারে থাকবে সেক্ষেত্রে সম্পদ ডেবিট, শেয়ার অবহার ডেবিট এবং শেয়ার মূলধন ক্রেডিট। আর সমহারে হলে সম্পদ ডেবিট হবে এবং মূলধন ক্রেডিট হবে। এ ছিল আমাদের যে এই প্রশ্নটির জাবেদা সংক্রান্ত যেগুলো হবে তা আমরা সম্পূর্ণ করলাম। এরপরে আমরা এই প্রশ্ন থেকে আর্থিক অবস্থার বিবরণী, যেখানে সম্পদ, দায়, মালিকানা সত্ত্বগুলো আমরা কি করি, প্রদর্শিত করি, সেই বিষয়গুলো আমরা দেখাবো।
তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা প্রথমে সম্পদ দেখাবো। সম্পদের মধ্যে স্থায়ী সম্পদ, তারপর আসবে বিনিয়োগ, এরপর আসবে চলতি সম্পদ, তারপর আসবে অলিক সম্পদ। তাহলে আমাদের এখানে সম্পদের মধ্যে স্থায়ী সম্পদ আছে। প্রথমে স্থায়ী সম্পদ আছে জমি অথবা ভূমি। তাহলে জমির মূল্য আমরা এর আগে নির্ণয় করেছিলাম, সেখানে ছিল কত? 5,000 শেয়ার 11 টাকা করে ছিল, যা এটা লিখতে হবে না যেহেতু ওখানে আমরা নির্ণয় করেছি। এখানে বসবে 55,000। এরপর বিনিয়োগ নামে, যেহেতু এই প্রশ্নে কোনো তথ্য পাওয়া যায়নি সেজন্য আমরা বিনিয়োগ লিখব না। দ্বিতীয় চলতি সম্পদ আছে, চলতি সম্পদ দিয়ে কোলন দেব। চলতি সম্পদের মধ্যে আছে আমাদের ব্যাংক জমা, ব্যাংক জমা অথবা ব্যাংক হিসাব অথবা ব্যাংক জমার উদ্বৃত্ত। তো ব্যাংকের বিষয়ে আমরা জেনেছি, ওখানে প্রথমে ব্যাংক হিসাব ডেবিট ছিল 5,28,000। কত ছিল? 28,000। এরপরে দ্বিতীয় জাবেদাতে অতিরিক্ত শেয়ার ফেরতের জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে, ও ক্রেডিটের অংশ বিয়োগ করব। বিয়োগ ওখানে ছিল 8,000 শেয়ার 11 টাকা করে, 88,000 ওটা বিয়োগ যাবে। তারপর বিয়োগ যাবে আমরা যে অবলেখকের কমিশন এবং ব্যাংক চার্জ, এটার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে, ওখানে হয়েছে 40,000। তাহলে এগুলো বিয়োগ করলে ব্যাংক জমা অথবা ব্যাংক জমার উদ্বৃত্ত হবে। তাহলে আমরা বিয়োগ করে দেখাতে পারি। বিশেষ করে বিয়োগ করলে সম্ভবত এখানে ৳4,00,000 হবে। তাহলে আমরা চলতি সম্পদও জানলাম। আর অলিক সম্পদ আছে অথবা অসমন্বিত ব্যয়। এই প্রশ্নে অলিক সম্পদ অথবা অসমন্বিত ব্যয়। যে কোনো একটা শিরোনাম দিব। তো এখানের মধ্যে রয়েছে আমাদের ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ আছে 10,000, আর হচ্ছে অবলেখকের কমিশন। অবলেখকের কমিশন হচ্ছে 30,000, যোগ করলে এখানে হবে 40,000। তাহলে এবার আমরা যোগ করব এখানে 4,95,000। এটাকে ক্লোজ করব আমরা। এটা হবে মোট সম্পদ। তাহলে কি লিখবো? এদিকে যেহেতু জায়গা নেই আমি এখানে লিখে দিচ্ছি মোট সম্পদ। তাহলে মোট সম্পদ হবে 4,95,000। তাহলে প্রথমে কি করব? স্থায়ী সম্পদ যা আছে, যেহেতু একটি আছে সেজন্য তৃতীয় ঘরে লিখেছি। যদি একের চেয়ে বেশি থাকে স্থায়ী সম্পদ, দ্বিতীয় ঘর থেকে যোগ হয়ে তৃতীয় ঘরে যাবে। তেমনি ব্যাংক জমা, ব্যাংক তহবিল একটি আছে সরাসরি তৃতীয় ঘরে লিখেছি। আর যদি একের চেয়ে বেশি চলতি সম্পদ থাকে দ্বিতীয় ঘরে যোগ করে তৃতীয় ঘরে নিয়ে যাব। আর অধিক সম্পদ যেহেতু দুইটি আছে সেজন্য দ্বিতীয় ঘরে যোগ করে আমরা তৃতীয় ঘরে নিয়ে গেছি। তাহলে মোট সম্পদ আমরা নির্ণয় করলাম। এবার নির্ণয় করব আমরা দায় ও মালিকানা সত্ত্ব। শিরোনাম হবে দায় ও মালিকানা সত্ত্ব। তো দায় ও মালিকানা সত্ত্ব যেটা হবে দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব।
দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব। তো এই শিরোনামে যেহেতু আমাদের এই প্রশ্নে কোনো দায় নেই, তাহলে দায়ের বিষয়টা আসবে না। তবে শেয়ার হোল্ডারদের সত্ত্ব বা মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন আছে। প্রথম আসবে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন বলতে যৌথ মূলধনী কোম্পানি প্রথমে যতগুলো শেয়ার অনুমোদন নিয়ে ব্যবসা শুরু করবে এবং তার প্রতিটি শেয়ার দ্বারা গুণ করলে যে মূলধনটা পাবো সেটি হবে অনুমোদিত মূলধন। তাহলে প্রতিটি 10 টাকা করে 50,000 শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ার। তাহলে এখানে যদি আমরা গুণ করি, শেষ ঘরে বসবে 5 লক্ষ আসবে, তাহলে এটা ক্লোজ হবে। এরপর এই কোম্পানি দ্বিতীয়ত আসবে ইস্যুকৃত শেয়ার, বিলিখিত শেয়ার, আদায়কৃত শেয়ার। ইস্যু করেছে 40,000, আবার জমির জন্য কত হাজার? 5,000, তাহলে ইস্যু হচ্ছে 45,000, বিলি করেছেও 45,000। কারণ ইস্যুকৃত শেয়ারের তুলনায় বিলিখিত শেয়ার কখনো বেশি হতে পারবে না, সমান হবে অথবা কম হবে। তাহলে ইস্যু এখানে আছে 40,000, জমির জন্য 5,000, তাহলে কত হাজার? 45,000 বিলি এবং আদায়। তাহলে এখানে লিখবো ইস্যুকৃত মূলধন, ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত মূলধন, আদায়কৃত মূলধন। ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন। এখানে লিখব প্রতিটি 10 টাকা মূল্যে 45,000 শেয়ার। ইস্যু করেছে 40,000, জমির জন্য 5,000, তাহলে 45,000 শেয়ার। প্রতিটি 10 টাকা মূল্যের 45,000 শেয়ার। তাহলে এখানে গুণ করলে আসবে 4,50,000। আর শেয়ার অধিহার আছে। অধিহার একটি হচ্ছে সঞ্চিতীয় উদ্বৃত্ত শিরোনামে যাবে, সঞ্চিতীয় উদ্বৃত্ত। শেয়ার অধিহার। তাহলে শেয়ার অধিহার হবে 45,000 গুণ 1, অর্থাৎ 45,000 টাকা। যোগ করলে আসবে এখানে 4,95,000 টাকা। তাহলে এটা আসবে দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব বা মালিকানা সত্ত্ব। তাহলে এখানে আমরা যে সম্পদ যোগ করেছি 4,95,000 টাকা পেয়েছি। এখানে দায় এবং মালিকানা সত্ত্ব যোগফল কি? 4,95,000। তাহলে হিসাব সমীকরণ যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, সেই অনুযায়ী কি হয়েছে? এটা প্রমাণিত হয়েছে। তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আর আরেকটা বিষয় বলছি, যদি আমাদের এই প্রশ্নে অবহাত থাকতো তাহলে আমরা সেটিকে কি করতাম? অসমন্বিত ব্যয় যে শিরোনাম ওখানে নিয়ে যেতাম। আশা করি যে মোট যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংক্রান্ত আমি মোট 3টা ক্লাসে শেষ করার চেষ্টা করেছি। প্রথম ক্লাসে জাবেদা সংক্রান্ত, দ্বিতীয় ক্লাসে বিশেষ করে সেখানে কতে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করেছি। আর আজকের এই ক্লাসে আমরা জাবেদা জানলাম অঙ্ক থেকে, এবং আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে প্রদর্শিত হবে সেই বিষয়গুলো তুলে ধরেছি। সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করেছি। আশা করি যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছে এই ক্লাসগুলো দেখলে তাদের অবশ্যই উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।